নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, কিছু কিছু যোগ গ্রহগত কানেকশন অনুযায়ী আমাদের জন্ম কানেকশন এবং আমাদের জীবনযাত্রার মানকে পরিবর্তন করে। কিছু যোগ আছে খুব কঠিন, সময়ের মধ্যে দিয়ে নিয়ে যায়। কখনো কোনো কোনো যোগ খুব শুভ কানেকশন দেয়। আবার কোনো যোগই, আবার যদি বলি যে সব যোগ যে খারাপ তাও না, যোগের মধ্যে ভালো মন্দ দুটোই মিশিয়ে থাকে। কখনো হয়তো খারাপটা এক একটা জাতকের বেশি আসে, ভালোটা কম আসে, আবার কারোর ক্ষেত্রে ভালোটা কম বেশি আসলো, খারাপটা কম আসে। জানবেন, জন্মছকে এইভাবেই কিন্তু আমাদের জন্মছক তৈরি হয় এবং জন্মছক 100% আপনার পক্ষে থাকে না। সেই জন্য প্রত্যেকটা মানুষের জীবনযাত্রার মান আপনি যদি বিচার করেন, যদি ভাবেন বা দেখেন, তাহলে দেখবেন একটা জাতক জাতিকার জীবনে কখনো খুব ভালো গেছে, কখনো খারাপ গেছে। আবার কখনো দেখা গেল যে তার একটা জীবনকাল খুব ভালো গেছে, পরবর্তী জীবনকাল খুব খারাপ গেছে। আবার কখনো কখনো দেখবেন যে জাতক জাতিকা খুব পরিস্থিতিকে, অর্থাৎ যে কোনো পরিস্থিতি সে সামাল দিয়ে, সে কন্ট্রোল করে সে আগিয়ে যাচ্ছে। পরিস্থিতি অনেক ধরনের সমস্যাও আসে। তাহলে এই যে জাতক জাতিকার এই জায়গাগুলো, এই প্রবণতাটা তার মধ্যে তৈরি হয়, অর্থাৎ সে তার বাধা বিপত্তি পাচ্ছে তার জীবনে, বাধা পেয়েও সে কিন্তু কোনোভাবে দিকভ্রষ্ট হচ্ছে না, অর্থাৎ তার নির্দিষ্ট লক্ষ্য ঠিক আছে, তার লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে না। এটা জানবেন তার মধ্যে একটা পাওয়ার কাজ করছে, এবং এগুলোও কিন্তু তৈরি হচ্ছে, এই পাওয়ারটাও কিন্তু তার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতেই হয়েছে। জানবেন যে লগ্নপতি যদি কোনো জাতকের ভালো জায়গায় থাকে, বা রবি চন্দ্র এরা ভালো জায়গায় যদি থাকে, তাহলে এই সকল জাতক জাতিকার বাধা বিপত্তি আসলেও সে কিন্তু কাটিয়ে নেবে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হয় কোণ এবং কেন্দ্র, এই কোণ কেন্দ্রের যদি কনজাংশন তৈরি হয় কোনো জাতক জাতিকার মধ্যে বা জন্মছকে, কনজাংশন বলতে 7 ডিগ্রির মধ্যে যদি গ্রহগুলো অবস্থান করে, 7 ডিগ্রি প্লাস মাইনাস, তাহলে সেক্ষেত্রে কনজাংশন কানেকশান তৈরি হয়। এবং সেটা যদি ওই কোন কেন্দ্রের কানেকশান হয়, তাহলে এই সকল জাতক জাতিকার জীবনে একটা সময় না একটা সময় ভালো জায়গায় যায়। কিন্তু আপনার ভালো যখনই হবে তখন তার খারাপ আসবে, কারণ যখনই ভালো হবে তখন দেখবেন পিছু পিছু আপনার জীবনের শত্রুগুলোও মাথা চাড়া দেবে। শত্রু আপনাকে সবসময় চেষ্টা করে আপনাকে দমিয়ে রাখা, আপনি কতটা ব্যর্থ হবেন চেষ্টা করবে পিছন থেকে, এবং ব্যর্থতার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনার ওই পাওয়ারফুল কানেকশান, সেই ব্যর্থতা আপনি ওভারকাম করে আগিয়ে যাচ্ছেন। এটা সাধারণত হয় জাতক জাতিকাদের মধ্যে। কিন্তু কিছু যোগ থাকে, তাদের নিজের লাইফস্টাইল অনেক সময় সমস্যায় ফেলে দেয়। তার নিজের লাইফস্টাইল এমন একটা দুর্বিষহ জায়গায় নিয়ে যায়, যে দুর্বিষহ জায়গা হয়তো সেখান থেকে আর সেই জাতক উঠে আসতে পারে না। সমস্যাটা দিনের পর দিন বেড়ে যায়। এইরকম একটা যোগ, অনেক যোগ রয়েছে, তার মধ্যে একটা যোগ বলবো, যদি সম্ভব হয় পরবর্তীতে আরও যোগে আলোচনাও করব। একটা যোগ রয়েছে যেটা বলা হয় অঙ্গার যোগ। অঙ্গার বলতে কয়লা, এবং সেটা দগ্ধ কয়লা, অর্থাৎ তার মধ্যে রয়েছে আগুন, কিন্তু বাইরেটা মনে হচ্ছে দেখে যে ভিতরে কোনো কিছু নেই, ভিতর ঠান্ডা, কিন্তু তা না। অঙ্গার, সেই কয়লার ভিতরে কিন্তু আগুন আছে। এই অঙ্গার যোগ তৈরি হয় দুটো গ্রহের কানেকশান অনুযায়ী, এবং এই অঙ্গার যোগটায় আবার বলা হয় ছন্ন ছাড়া দোষ বা ছন্ন ছাড়া যোগ। কীরকম না, এই দুটো গ্রহর কানেকশান, অর্থাৎ একটা মঙ্গল আর একটা রাহু। আপনারা জানেন রাহু কিন্তু সবসময় একটা জিনিসকে বাড়িয়ে দেয়। সেটা যদি খারাপ হয় তাহলে খারাপটাকেও আরও অনেক গুণ বাড়িয়ে দেবে, যদি ভালো হয় তাহলে ভালোটাকেও সে অনেক গুণ বাড়িয়ে দেবে। কিন্তু অবস্থান, যে কনজাংশনটা কোনভাবে গিয়ে অবস্থান করছে,
কোন ডিগ্রিগত কানেকশান, কোন নক্ষত্রগত কানেকশান, এগুলো প্রত্যেকটা বিচার্য বিষয়। কিন্তু এই অঙ্গার্য যদি কারোর জন্ম ছকে থাকে, তাহলে সেই জাতক জাতিকা জীবনে বারংবার, অর্থাৎ এই অঙ্গার্যকে সে রেগে যায়। কেমন না, কার মঙ্গল সবসময় রাগ দেয়। নেটাল চার্টের লগ্নপতি অষ্টমপতি মঙ্গল, এবং তার সঙ্গে যখন রাহু কানেক্টেড হয়ে যাবে, তাহলে সেই মঙ্গল একটা অ্যাকচুয়ালি মঙ্গল কেমন, মঙ্গল হচ্ছে জেদ, মঙ্গলের মধ্যে জেদ থাকে, মঙ্গলের মধ্যে সাহসিকতা থাকে, মঙ্গলের মধ্যে শক্তি থাকে, মঙ্গলের মধ্যে মঙ্গল সবসময় সে যুদ্ধেও, অর্থাৎ প্রতিহত করার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হয়। অর্থাৎ এগুলো প্রত্যেকটা মঙ্গল কারক বিষয়। তাই মঙ্গলের কানেকশন অনুযায়ী এইগুলো এই সকল জাতক জাতিকার মধ্যে থাকবে। আবার মঙ্গল কখনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের মধ্যে নিয়ে যায়। এমন কিছু জায়গা, এমন কিছু মুভমেন্ট করলেন, বা আপনি গাড়ি চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, হঠাৎ করে কি মুভমেন্ট পরিস্থিতি তৈরি হয়ে গেল, হঠাৎ সেটা অ্যাক্সিডেন্টে পরিণত হয়ে গেল। তাহলে এই মঙ্গলেরই কিন্তু কারণে হয়। এবং মঙ্গল যদি পীড়িত হয়, তাহলে সব সময় জানবেন তার নেগেটিভ ভাইব্রেশনটা তার জাতকের মধ্যে বেশি তৈরি হয়ে যাবে। হয়তো দেখা গেলো একটা জাতক জাতিকা খুব ভালো চলছিল, ভালো কিছু করছিল, কিন্তু তার পরিস্থিতিটা তাকে কোনো রকমের কোনো শত্রুতার কারণে তাকে ক্ষতি করেছে কেউ, এবং সেই সময় দেখা গেল দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, তার মঙ্গলের অবস্থান রয়েছে বা অষ্টমে কানেকশন হয়ে গেছে। তাহলে জানবেন যে হঠাৎ করে তার দুর্ঘটনার শিকার পর্যন্ত সে হয়ে যেতে পারে। কারণ ওই অষ্টম মঙ্গল অষ্টমে গিয়ে অবস্থান, অনেক সময় জানবেন যেটা অষ্টম মাঙ্গলিকও বলি আমরা, তাহলে সেখানে রাহু গিয়ে যদি অবস্থান করে, তাহলে এটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ ভাইব্রেশন কাজ করে। এবং দেখবেন যে এই সকল জাতক জাতিকাদের জীবনে একাধিকবার দুর্ঘটনার শিকার বা অ্যাক্সিডেন্টের যোগ হয়েছে। হয়তো সেখানে তার বৃহস্পতির দৃষ্টি রয়েছে বলে সে বেঁচে যাচ্ছে, অতটা মারাত্মক হচ্ছে না। অনেকের দেখবেন যে হয়তো সে একাধিকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভেঙেছে, কেটেছে, রক্ত বার হয়েছে, তবু সে আবার ঠিক হয়ে আছে। কারণ বৃহস্পতির একটা অবদান সেখানে রয়েছে, তাহলে তার একটা কানেকশান রয়েছে, তার জন্য সে বেঁচে আছে। কিন্তু এই মঙ্গল রাহু দেখালো দশা, অষ্টমপতির দশা চলছে এবং সেখানে কানেকশান হয়ে গেছে, তাহলে সেই সকল জাতক জাতিকার হঠাৎ দুর্ঘটনা এবং দিনান্দেন অ্যাকশন, এগুলো কিন্তু সাধারণত দেখা যায়। সেই জন্য যাদের ক্ষেত্রে রয়েছে সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কারণ এই ছন্ন ছাড়া দোষ কী ধরনের সিমটম একটা জাতক জাতিকার মধ্যে নিয়ে আসে, আমি একটু বিস্তারিত আলোচনা করলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। কারণ এই যোগটা কিন্তু খুব একটা ভালো না। এই ছন্ন ছাড়া দোষ, আমি আবার বলছি, একটা ভালোর দিকেও রয়েছে, একটা খারাপের দিকেও রয়েছে। ভালো হলে কি হয় অবশ্যই আপনাদেরকে বলবো, কোনো কনজাংশন, কোনো যোগ শুধু খারাপটাই দেয় না। আমি তো বারবার বলি ভালোও দেয়। খারাপ কী দেয় আর ভালো কী দেয় তার বিচার করতে হবে। আমি আজকে বলবো ভালো কী দেয়, তার সঙ্গে সঙ্গে খারাপ কী দেয় সেটাও বলবো। প্রথম অবস্থায় খারাপগুলো কী হয়, প্রথম ছন্ন ছাড়া কথার মধ্যেই রয়েছে, অর্থাৎ কোনো কিছু স্থায়ীভাবে তার কিছু জীবনে হয় না, সব জীবনটাই তার এইরকম অবস্থা। কেন হয় না? কারণ একটা জাতক জাতিকার ছোটোবেলায় দেখবেন একদম শৈশবকাল, তখন বাবা মায়ের খুব আদরের সন্তান, কোনো জিনিস সে এনে দিচ্ছে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা বা একদিন সে জিনিসটা রাখছে, দেখছে, খেলা করছে, তারপরের দিন সে ভেঙে নষ্ট করে ফেলছে। সিমটমগুলো ছোটোর থেকেই তার কার্যকরী হয়, কিন্তু বয়স অনুযায়ী সমস্যাগুলো তৈরি হয়, বয়স অনুযায়ী তার কার্যকারিতার প্রভাব বিস্তার হয়। তার শৈশবকালে যে খেলনাবাতি এনে দিয়েছেন সেটা নাই ভাঙছে, তারপরে কি হচ্ছে, তারপরে সে দেখানো স্কুলে যাচ্ছে,
স্কুলে তার ক্ষেত্রে কী দিচ্ছেন, বই, খাতা, পেন, পেন্সিল এগুলো দিচ্ছেন। সে দেখবেন যে একই পেন সে বেশি দিন ব্যবহার করছে না, বইগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে সে রাখে না, দেখা গেলো এক বইয়ের পেজগুলো ছিঁড়ে ফেলে দেয় বা বইগুলো আগোছলা ভাব থাকে। তার মধ্যে সেই সিমটমটা কিন্তু ধীরে ধীরে সিমটম কাজ করছে, আস্তে আস্তে বয়স যত বাড়বে তার সিমটমের গতিও সেইভাবে কিন্তু পরিবর্তন হবে। এরপরে দেখবেন যে তার স্কুলের লাইফে গেছে, তার শৈশব থেকে বাল্যকালে পৌঁছালো, তার সেই বাল্যকালে অনেক বন্ধু হলো তার, কিন্তু বন্ধু কোনো স্থায়ীভাবে থাকছে না। বন্ধুদের সঙ্গে ভালো সুসম্পর্ক একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তার সঙ্গে থাকছে না, এবং সে দারুণভাবে চঞ্চল হচ্ছে এবং খুব দুরন্ত হয়ে যাচ্ছে। তখন বাবা মায়ের কিন্তু ভয়ের জায়গা তৈরি হয়, এবং তখন থেকে চোট, আঘাত, রক্তপাত শুরু হয়ে গেছে। খেলনার জিনিসগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে, যেটা হয়তো সে গড়িয়ে গড়িয়ে খেলতো, এখন সে সাইকেল বা এই ধরনের কিছু মেশিনারি জিনিসে সে ব্যবহার করছে। এবার তার কিন্তু নেগেটিভ ভাইব্রেশন, সেটা রক্তের সঙ্গে কানেকশন, অর্থাৎ মঙ্গল জানবেন যে মঙ্গল আমাদের ব্লাড কানেকশন করে, ব্লাডকে ইন্ডিকেশন করে এবং মাংসপেশিকে ইন্ডিকেশন করে, এবং এই জায়গাগুলোকে ক্ষত হচ্ছে রাহু থাকার জন্য, এবং সে প্রচণ্ড রেগেও যাচ্ছে এবং বন্ধু পরিবর্তন করছে, কারণ বন্ধুদের সঙ্গে মিল থাকছে না। তারপরে সে যৌবনকালে আসলো। যৌবনকালে সে দেখালো যে পড়াশোনাটা করছিল, পড়াশোনার যে একটা সাবজেক্ট সে খুব পছন্দ করলো নিজের থেকেই। হয়তো অনেক ক্ষেত্রে দেখবেন যে বাবা মায়ের মতামত না নিয়ে নিজের পছন্দ অনুযায়ী বা কোনো বন্ধু বান্ধবের পছন্দ অনুযায়ী সে তার বিষয় চেঞ্জ করে নিল বা সেই বিষয়ের মধ্যে চলে গেল। সেই পড়াশোনা করতে করতে তার পরিবর্তন, অর্থাৎ 6 মাস যেতে যেতে বলছে যে না, আমি তো এটা পারবো না, এই সাবজেক্ট নিয়ে আমার ক্ষেত্রে পড়াশোনা সঠিক হবে না, আমি এটা ঠিক রপ্ত করতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না, বা আমি এটা বুঝতে পারছি না ঠিক। তখন সে পরিবর্তন করলো। ওই যে পরিবর্তন দিনের পর দিন তার কিন্তু তার বয়স অনুযায়ী তার জীবনের পরিবর্তন করছে। হঠাৎ করে সে চেঞ্জ করলো, তারপরে পড়াশোনা করলো, তারপর তার জীবনে আরও সঙ্গ তৈরি হলো। অনেক ক্ষেত্রে এই সঙ্গ, কারণ ওই আবার বলছি স্থান, কাল, পাত্র, কারণ এই ছন্নছড়া দোষ তার কোনভাবে অবস্থান করছে তার উপর ডিপেন্ড করবে। দেখা গেল অনেক সময় এই সকল জাতক জাতিকারা দ্বিতীয় ভাবের কানেকশান পেয়ে গেলে অনেক সময় এরা নেশাভান পর্যন্ত আসক্ত হয়ে যায়, অর্থাৎ এরা নেশায় আসক্ত হয়ে যায়। হয়তো তাকে আপনি এমন কোনো জায়গায় পড়াশোনার জন্য উদ্দেশ্যে দিয়েছেন, প্রচুর অর্থও দিচ্ছেন, কিন্তু সে সেই হোস্টেলে থেকে নেশা করছে, পড়াশোনা তো করছেই না, অসৎ সঙ্গে মিশে গেছে। এগুলো ছন্নছড়া দোষের পরিণতি। এই জায়গাগুলো তৈরি হয় এবং ধীরে 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 সে নিজেকে নিজে ক্ষত করে, নষ্ট করে ফেলে, সমস্যার মধ্যে ফেলে দেয়। এবং যারা নেশা, বিভিন্ন ধরনের নেশা এই আসক্ত হয়ে যায়, তাদের চেহারার থেকে দেখবেন চেহারাও পাতলা, এরকম খ্যানখ্যানে হয়ে যায়, এবং এরা দিনের পর দিন এই নেশার মধ্যে ঢুকে যায়, নিজের কেরিয়ারটা ভুলে যায়, বাস্তব জীবনটা তাদের আর থাকে না, তাদের মাথায় শুধু থাকে নেশা কখন করব। এরকম বহু মানুষ, বহু ক্ষেত্রে, বহু জাতক জাতিকা এরকম জায়গায় রয়েছে। তারা আজকে দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে সেই লাস্টে গিয়ে মানসিক হসপিটালে তাদের ভর্তি করতে হয়। পরিণতি এইরকম জায়গা পর্যন্ত চলে যায়, কারণ তারা নেশা না করতে পারলে তাদের জীবন মানে শেষ পর্যায়ে এরকম সে মনে করে। তাহলে এই জায়গাগুলো তৈরি হয়। বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো ওই স্টেজটা তার ক্ষেত্রে কিছুটা চেঞ্জ করলো, তারপরে দেখা গেলো অনেক সময় তাদের বিবাহিত জীবনে
এফেক্ট পড়ে। প্রত্যেকটা ছন্ন ছাড়া দোষের পরিণতি দেখবেন। এবং এই বিবাহিত জীবনে কি প্রবেশ করলো, দেখো তার মাঙ্গলিক দোষ নেই। আপনারা হয়তো ভাবেন যে একটা জাতক জাতিকার মাঙ্গলিক দোষ আছে মানে তার বৈবাহিক জীবন খারাপ হবে। অনেক মাঙ্গলিক দোষ, অনেক মাঙ্গলিক যোগ তাদের জীবনকে পরিবর্তন করে প্রচুর অর্থ, প্রচুর সম্পত্তি বানিয়ে দেয়। আমি এর আগেও আলোচনা করেছি। কিন্তু কোন মাঙ্গলিক যোগ দেখতে হবে, কানেকশান। তাহলে এই ক্ষেত্রে দেখা গেলো এই ছন্ন ছাড়া দোষ রয়েছে, তার মাঙ্গলিক দোষ নেই। ভাবটা কানেকশানটা এমন একটা ভাবে কানেকশান হয়ে গেছে, তার জীবনটাকে একদম সমস্যার মধ্যে ফেলছে। এবং ওই যে জীবনের সে পরিবর্তনশীল জীবন, কোনো জিনিস স্থায়ীভাবে রাখে না। সে ছোটোবেলায় খেলনা, তারপরে খাতা বই, তারপরে তার সাবজেক্ট পরিবর্তন, তারপরে তার বন্ধু পরিবর্তন, এবার হয়ে গেল তার লাইফ পার্টনার পরিবর্তন। অর্থাৎ তার বিবাহ হলো, যে লাইফ পার্টনার আসলো তার স্ত্রী হতে পারে, তার হাজব্যান্ড হতে পারে। কিছুদিন সংসার করার পর তাদের মনে হবে যে তাদের এই জীবনযাপন ভালো লাগছে না, পরিবর্তন করতে হবে। অর্থাৎ ডিভোর্সের মামলা চলে গেল। তাহলে এইভাবে ছন্ন ছাড়া দোষ একটা জীবনকে ক্ষত বিক্ষত করে দেয়। সেজন্য এগুলো ছোটোবেলার থেকে তার প্রতিকার প্রতিবিধান করবেন, আমার এটাই বক্তব্য। আর এই ছন্ন ছাড়া দোষ যেটা অঙ্গার্য, কিছু উন্নতির দিকেও নিয়ে যায়। কেমন? যদি এটা পজিটিভ কানেকশান দেয়, তাহলে যেমন যে এই সকল জাতক জাতিকা রেগে যায় ঠিকই, কিন্তু আবার রাগটাও ভালো না। কারণ রাগ, জেদ, ছন্ন ছাড়া দোষ যাদের থাকে তাদের মধ্যে থাকেই। এবং এই জেদের কারণে এরা দেখা গেল যে অনেক সময় খারাপ যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টের, মানে সামনে কিছু আছে সেটা মনেই করে না। দেখবেন যে অনেকে তারা এই রাগের বশে, রাগের কারণে অনেকে কাঁচে পর্যন্ত বাড়ি মারে নিজের হাত দিয়ে। তার হাত দেখালো, সে বাড়ি মারলে কি হবে, তার নিজের হাতটা ফ্র্যাকচার হয়ে যাবে। তাহলে সেটাই হয়, মানে এতটা এরা রেগে যায়। দেখো সামনে কিছু থাকলে ছুঁড়ে ভেঙে ফেলে। এগুলো এই অঙ্গার যোগ যাদের রয়েছে বা এই ছন্ন ছাড়া দোষ যাদের রয়েছে তাদের এরকম টেন্ডেন্সি কাজ করে, ভালো জিনিসটা ভেঙে ফেলে দেবে রাগের মধ্যে, এরকম হয়। আর ভালো কি হয়, এই সকল জাতক জাতিকার যদি ওই দুটো গ্রহ পজিটিভ ভাইব্রেশন দেয়, পজিটিভ ভাইব্রেশন, নির্দিষ্ট নক্ষত্রগত কানেকশান এবং গ্রহগত কানেকশান। কারণ একটা জিনিস জানবেন, যেখানে রাহু এবং মঙ্গল যে বললাম, কারণ মঙ্গলের 3টে নক্ষত্র রয়েছে। কারণ আমি আবার বলছি, নক্ষত্র কিন্তু আমাদের জীবনের ফল দেয়। এই 27টা নক্ষত্রের মধ্যে রাহুর 3টে নক্ষত্র আছে, মঙ্গলের 3টে নক্ষত্র রয়েছে। মঙ্গলের নক্ষত্র 3টে কি? মৃগশিরা, চিত্রা আর ধনিষ্ঠা নক্ষত্র। এর কানেকশানটা কোন কোন জায়গার থেকে কোন কনজাংশন তৈরি হচ্ছে এটা বিচার্য বিষয়। তার সঙ্গে সঙ্গে রাহুর 3টে নক্ষত্র রয়েছে, এবং এই রাহুর 3টে নক্ষত্র সেক্ষেত্রেও কি কনজাংশন করছে, কারণ আদ্রা নক্ষত্র, সাথী নক্ষত্র এবং শতবিশা নক্ষত্র, রাহুর 3টে নক্ষত্র কিভাবে কানেকশান পাচ্ছে সেটার ওপর বিচার হবে আপনার ক্ষেত্রে কতটা ভালো হবে আর কতটা খারাপ হয়ে যাবে। খারাপ তো সাধারণত হয়ই, ভালো খুব বেছে বেছে পাওয়া যায়। কারণ এই ভালোর মধ্যে কি হবে না, এই সকল জাতক জাতিকারা আগুনকে কাজে লাগিয়ে জীবনে কেরিয়ার তৈরি করে। দেখবেন অনেক জাতক জাতিকা তারা ফায়ার ব্রিগেডে চাকরি করে, অনেক জাতক জাতিকা তারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে ভালো জায়গায় ভালো পোস্ট পেয়ে যায়। এবং এই ধরনের জায়গাতে তারা কর্মরত হয় যদি পজিটিভ জায়গা থাকে। এদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ারিং লাইনটা এদের ক্ষেত্রে খুব পাওয়ারফুল কানেকশন পেয়ে যায়।
এবং এরা খুব সহজে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা পেয়ে যায় এবং এই কানেকশান থাকলে, যদি পজিটিভ জায়গা পজিটিভ ভাইব্রেশন দেয়, তাহলে এই হচ্ছে বিচার, এবং এই বিচার অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান দিতে হয়। অনেক সময় এই অঙ্গার যোগ থাকলে এরা অনেক ক্ষেত্রে শত্রুর দ্বারা আক্রান্ত হয়, এদের জীবনে শত্রু প্রচুর হয়, এবং এই শত্রু এদেরকে প্রতিহত করার জন্য বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে এদেরকে কিন্তু সমস্যায় ফেলে দেয়। বিভিন্ন তন্ত্রক্রিয়া, বিভিন্ন কালা জাদু, যেগুলো ওদেরকে যেভাবেই হোক প্রতিহত করতে হবে, এবং এর সিমটমগুলো এর জীবনযাত্রার মানকে অনেক হঠাৎ করে, কারণ এদের জীবনটাকে হঠাৎ পরিবর্তন হয়, হঠাৎ সমস্যা তৈরি হয়, হঠাৎ দুর্ঘটনা, কারণ দুর্ঘটনা সবসময় হঠাৎ করে হয়। এবং এর কারণে এই জাতক জাতিকার যদি অষ্টম কানেকশান পেয়ে যায়, তাহলে এদের বলা হয় রোড অ্যাক্সিডেন্ট হয়। খুব কেয়ারফুলি তাদেরকে চলতে হয়, এবং এই জাতক জাতিকারা হঠাৎ করে তাদের কোনো বলপূর্বক এমন কিছু কর্ম, সমাজ বিরোধীমূলক কোনো কর্ম করে বসে, যদি এটা অষ্টমের কানেকশান দেয়, অর্থাৎ সমাজ বিরোধীমূলক কর্মের তারা লিপ্ত হয়ে পড়ে নিজের গায়ের জোরে। তাহলে এগুলো কিন্তু সেই জন্য বারবার বলি, এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। কিভাবে প্রতিকার কিভাবে করলে, তার কারণ তার জন্মছকের কানেকশান অনুযায়ী কোন তিথি নক্ষত্রতে কোন প্রতিকার দিলে দৈবিক প্রতিকার তার জন্য কতটা প্রযোজ্য, কোন সময়ে করলে ভালো হবে, এগুলো ডিপেন্ড করবে তার জন্মছকের কানেকশান অনুযায়ী। সেই জন্য বারবার বলি যে ভালো যেমন থাকে তার মধ্যে খারাপ থাকে, খারাপের মধ্যেও ভালো থাকে। আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য হয়তো আজকে আপনি জীবনে প্রতিষ্ঠা পাচ্ছেন না, আপনার মধ্যে জ্ঞান রয়েছে, আপনার মধ্যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভা সঠিক জায়গায় তার অ্যাপ্লিকেশন পাওয়ারটা আপনি করে উঠতে পারছেন না। আপনার হওয়া জিনিস লাস্টে কি আটকে যাচ্ছে, হতে চাইছে না। আপনি বারংবার চেষ্টা করছেন, হচ্ছে না। কেন হবে না? কারণ এখানেই তো রয়েছে সমস্যা। এই কারণে হচ্ছে দেখা গেল কোনো না কোনো ক্ষেত্রে আপনার শত্রুতা করে আপনাকে জায়গাটাকে সমস্যায় ফেলে রেখে দিয়েছে। কারণ নজর দৃষ্টি, কুনজর খুব সাংঘাতিক, এবং এর সঙ্গে সঙ্গে আপনার যদি শত্রু থাকে তাহলে সে সবসময় চাইবে আপনার ক্ষতি করার, আপনার অবনতি। তাহলে সেইগুলো তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, কারণ এই প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। আমি বারবার বলি, তাই বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো রয়েছে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারটা যাচ্ছে, ওই বুকিং নাম্বারে আপনি ফোন করলে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। কারণ আমার ক্ষেত্রে আমার চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে, বাইরে চেম্বার রয়েছে, কখনো শিলিগুড়িতে পাবেন, কখনো কামাখ্যাতে পাবেন, কখনো তারাপীঠ পাবেন, কখনো নাসিকে পাবেন, কখনো বেনারসে পাবেন। কারণ এইসব জায়গাগুলো আমি অন্য বিভিন্ন কাজের উদ্দেশ্যেও যাই, যেটা আপনাদের মঙ্গলার্থে, আপনাদের ভালো কিছু করার জন্য। সেজন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। কারণ বিগত দিনে বহু মানুষ এসে তারা উপকার পেয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা আজকের জায়গায় দাঁড়িয়ে কতটা ভালো রয়েছে। শুনতে থাকুন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের
এবং শুনে নি তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসে সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে সিটি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাজটা পাঠাতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতি
নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং
আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এরই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।